এপ্রিল ২০০১, কুড়িগ্রামের রৌমারী সীমান্ত। ভোর রাত। বড়াইবাড়ি গ্রামের মানুষ ঘুমে অচেতন। সীমান্তের ওপারে শত শত ভারতীয় বিএসএফ সদস্য ভারী অস্ত্রে সজ্জিত হয়ে অপেক্ষা করছে। মিশন বাংলাদেশের মাটিতে ঢুকে বিডিআর ক্যাম্প দখল করা, গ্রামের নিয়ন্ত্রণ নেওয়া। পরিকল্পনাটা ছিল সহজ। একটা ছোট্ট সীমান্ত ফাঁড়ি, মাত্র ১১ জন বিডিআর সৈনিক। রাতের অন্ধকার। বিএসএফ ভেবেছিল ৫ মিনিটের কাজ, কিন্তু ভোর ৫টায় যা শুরু হলো সেটা ৫ মিনিটে শেষ হয়নি। শেষ হয়েছিল ২ দিন পর। ১৬টা বিএসএফ এর লাশ ধান খেতে পড়ে থেকে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাত্র ৮ জন বিডিআর সৈনিক আর কিছু সাহসী গ্রামবাসী ভারতের বিশাল সীমান্তরক্ষী বাহিনীকে চিরতরে শিক্ষা দিয়েছিল। এটাই বড়াইবাড়ির যুদ্ধ, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবময় সীমান্ত প্রতিরোধ। চলুন শুরু করি। গল্পটা শুরু হয়েছিল বড়াইবাড়ি থেকে না, শুরু হয়েছিল সিলেটের পদুয়া সীমান্ত থেকে। ১৯৭২ সাল থেকেই বাংলাদেশের পদুয়া সীমান্তের ভেতরে ভারতের বিএসএফ একটা অবৈধ ক্যাম্প বানিয়ে রেখেছিল। বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের সীমান্তের ভেতরে। তারপরও বছরের পর বছর কেউ কিছু বলেনি। কূটনৈতিক চাপে, রাজনৈতিক কারণে চুপ থাকতে হয়েছে। কিন্তু ২০০১ সালে শুরুতে বিএসএফ আরও এক ধাপ এগিয়ে গেল। পদুয়ায় তাদের পাশের আরেকটা ক্যাম্পের সাথে একটা সংযোগ সড়ক বানাতে শুরু করল। কোথা দিয়ে? বাংলাদেশের ভেতর দিয়ে। বিডিআর বাধা দিল, এটা বাংলাদেশের মাটি, এখানে রাস্তা বানানো যাবে না। বিএসএফ কর্ণপাত করল না, কাজ চলতে থাকল। এবার বিডিআর সিদ্ধান্ত নিল পদুয়ায় একটা অস্থায়ী অপারেশনাল ক্যাম্প বসাবে, নিজেদের মাটিতে নিজেদের উপস্থিতি জানান দিতে। ১৫ এপ্রিল ২০০১ বিডিআর পদুয়ায় ক্যাম্প স্থাপনে এগিয়ে গেল। বিএসএফ গুলি ছুড়ল, বিডিআর পিছিয়ে যায়নি, পাল্টা গুলি। প্রচণ্ড সংঘর্ষ। বিএসএফ এর প্রায় ৭০ সদস্য এক পর্যায়ে আত্মসমর্পণ করল। ১৬ এপ্রিল ২০০১ বিডিআর পদুয়ার সেই অবৈধ বিএসএফ ক্যাম্প দখল করে নিল। ১৯৭২ সাল থেকে বিএসএফ এর হাতে থাকা বাংলাদেশের মাটি আবার বাংলাদেশের হল। ভারতের জন্য এটা ছিল অপমানের চেয়েও বড় কিছু। দিল্লিতে সেই রাতেই সিদ্ধান্ত নেওয়া হলো এর জবাব দিতে হবে, কড়া জবাব। ভারতের বিএসএফ সদর দপ্তরে বৈঠক বসল। পদুয়া থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত। সেখানে বড়াইবাড়ি গ্রাম। বাংলাদেশের ভেতরে একটা ছিটমহল, চারদিকে কাঁটাতারের বেড়া। ভেতরে একটা ছোট বিডিআর ক্যাম্প। বিএসএফ ঠিক করল ওই ক্যাম্প দখল করব, গ্রামটা নিজেদের নিয়ন্ত্রণে নেব, পদুয়ার অপমানের বদলা নেব। ৩০০ জনের বেশি বিএসএফ সদস্য, ভারী মেশিনগান, মর্টার, আধুনিক অস্ত্র। আর ওপারে বড়াইবাড়ি বিডিআর বিওপিতে মাত্র ১১ জন বিডিআর জওয়ান। অসম লড়াই। ফলাফল আগে থেকেই ঠিক মনে হচ্ছিল, কিন্তু বিএসএফ একটা জিনিস হিসাব করতে পারেন, বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের সৈনিক কখনো পিছিয়ে যায়। ১৭ এপ্রিল ২০০১ মঙ্গলবার, বড়াইবাড়ি বিওপি। রাত গভীর হচ্ছে, বিডিআর সদস্যরা ডিউটি দিচ্ছেন। ১১ জন। তাদের সিনিয়র অফিসার নেই, সরঞ্জাম সীমিত, কিন্তু মনোবল অটুট। গ্রামের মানুষ ঘুমিয়ে। বড়াইবাড়ির কৃষক, তার স্ত্রী, তার সন্তান, কেউ জানে না আজকের রাতটা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে। সীমান্তের ওপারে ভারতের আসাম রাজ্যে বিএসএফ এর বিশাল বাহিনী রাতের আঁধারে সারিবদ্ধ হচ্ছে। তারা অপেক্ষা করছে। ১৮ এপ্রিল ২০০১ বুধবার, ভোর ৫টা, বড়াইবাড়ি বর্ডার। সীমান্তের ওপার থেকে হঠাৎ গর্জে উঠল মর্টার। ধুম ধুম ধুম। পুরো বড়াইবাড়ি কেঁপে উঠল। মর্টার শেল ছুটে আসছে, বাড়িঘর ধ্বংস হচ্ছে, আগুন লেগে যাচ্ছে। গ্রামবাসী ঘুম থেকে লাফ দিয়ে উঠল। শিশুরা চিৎকার করছে, মায়েরা সন্তান বুকে জড়িয়ে ছুটছে। ঠিক সেই মুহূর্তে আন্তর্জাতিক সীমান্ত পার হয়ে ১০৬৭/৩ নম্বর পিলার অতিক্রম করে বিশাল বিএসএফ বাহিনী বাংলাদেশের মাটিতে পা রাখল। বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে তখন মাত্র ৮ জন বিডিআর সদস্য সক্রিয়। ৩০০ বনাম ৮। বিডিআর ল্যান্স নায়ক মোস্তফা কামাল গোলের শব্দে লাফ দিয়ে উঠলেন। ১ সেকেন্ডও নষ্ট না করে অস্ত্র তুলে নিলেন। পজিশন নাও, পজিশন নাও। ৮ জন বিডিআর সদস্য যার যার ফায়ারিং পজিশনে চলে গেলেন। বিএসএফ এগিয়ে আসছে। গুলিতে গুলিতে আকাশ ভারী। মর্টার শেলে পুরো গ্রাম ধোঁয়ায় ঢেকে যাচ্ছে, কিন্তু বিডিআর পিছু হটেনি।
পাল্টা গুলি শুরু হলো, তীব্র, নির্ভুল। বিএসএফ এগিয়ে আসতে পারছে না। 8 জনের প্রতিরোধে তারা আটকে গেছে। বিস্ফোরণের শব্দে গ্রামবাসী প্রথমে পালিয়ে গিয়েছিল, দিক বিদিক ছুটছিল। কিন্তু ভোর 5টায় যখন বুঝল বিডিআর লড়াই করছে, মাত্র কয়েকজন বাংলাদেশের মাটি আঁকড়ে ধরে আছে, তখন কিছু সাহসী মানুষ পিছু ফিরল। অ্যান্সার ট্রেনিং প্রাপ্ত সাইফুল ইসলাম লাল, রুহুল আমিন, আরও 12 জন সাহসী গ্রামবাসী। তারা বিডিআরের পাশে দাঁড়াল, যার কাছে যা ছিল তাই নিয়ে। সাইফুল পরে বলেছিলেন, আমি দেখছিলাম কয়েকশো বিএসএফ আমার গ্রামে ঢুকে পড়েছে। পিছিয়ে যাওয়ার চিন্তা মাথায় আসেনি। এই মাটি আমার, এটা ছেড়ে দেব না। ভোর 5টা থেকে দুপুর 11টা, টানা 6 ঘন্টা বড়াইবাড়ির আকাশে শুধু গুলির শব্দ, ধোঁয়া, আগুন। বিএসএফ একের পর এক আক্রমণ করছে। বিডিআর থামছে না। গ্রামের 179টি বাড়ি তখন আগুনে পুড়ছে। মানুষের সারা জীবনের সম্পদ ছাই হয়ে যাচ্ছে। কিন্তু বিডিআর পিছু হটেনি। বিএসএফের একজন অফিসার মাথা উঁচু করল। বিডিআরের নিশানা নির্ভুল, সে আর উঠল না। 1, 2, 3, একের পর এক বিএসএফ সদস্য মাটিতে পড়ছে বাংলাদেশের ধান খেতে। সদর দপ্তরে খবর পৌঁছালে ময়মনসিংহ থেকে রওনা হলো বিডিআর রিইনফোর্সমেন্ট। জামালপুর থেকে আরও বিডিআর সদস্য। 18 এপ্রিল দুপুরে একটু বিরতি, তারপর সন্ধ্যা থেকে আবার শুরু। এবার বিডিআরের সংখ্যা বেড়েছে। ময়মনসিংহ ও জামালপুর থেকে আসা জওয়ানরা সকাল 10:30টায় পৌঁছে গেছে। বিএসএফ বুঝতে পারছে পরিস্থিতি বদলে গেছে। কিন্তু পিছু হটলে পদুয়ার পর আবার পরাজয়, মুখ দেখানো যাবে না। তারা আবার চেষ্টা করল। বিডিআর থামেনি। 18 এপ্রিল সারা রাত, 19 এপ্রিল সারা রাত, থেমে থেমে গুলি। বিডিআরের প্রতিটা আক্রমণে বিএসএফের প্রাচীরে ভেঙে পড়ছে। 19 এপ্রিল গভীর রাত, বিএসএফ আর এগোতে পারল না। এক পর্যায়ে তারা পিছু হটল, পালিয়ে গেল, সীমান্তের ওপারে চলে গেল। পেছনে রেখে গেল বড়াইবাড়ির ধান খেতে 16 জনের লাশ। সেই লাশগুলো এতটাই বিকৃত হয়ে গিয়েছিল, পরে ভারতের দ্য হিন্দু পত্রিকায় বিএসএফের এক অফিসার স্বীকার করেছিলেন, মৃতদেহগুলো চেনার উপায় নেই। 2 জন বিএসএফ সদস্যকে জীবিত ধরা হয়েছিল। আর বাংলাদেশের পক্ষে মাত্র 2 জন বিডিআর সৈনিক শহীদ হয়েছেন। 3 জনের নাম ইতিহাসে উঠে এসেছে শহীদ হিসেবে। 300 বনাম 8, ফলাফল বাংলাদেশের জয়। 20 এপ্রিল সকাল, বড়াইবাড়ির বুকে দাঁড়িয়ে বিডিআর জওয়ানরা। পুড়ে যাওয়া ঘরবাড়ি, ছাইয়ের স্তূপ, খেতে ছড়িয়ে থাকা বিএসএফের পরিত্যক্ত অস্ত্র। কিন্তু মাথার উপরে বাংলাদেশের পতাকা টান টান। 10,000 মানুষ গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল। ধীরে ধীরে তারা ফিরতে লাগলো। পোড়া ঘরের সামনে দাঁড়িয়ে কান্না, কিন্তু মাটি তাদের কেউ নিতে পারেনি। পতাকা বৈঠকে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনী আলোচনায় বসল। ভারত চাইল লাশগুলো ফেরত, বাংলাদেশ রাজি হলো। কিন্তু প্রথমে বিএসএফ লাশ নিতেই অস্বীকার করেছিল। লজ্জা? না, অপমান। এত বড় বাহিনী নিয়ে মাত্র 8 জনের কাছে হেরে। বড়াইবাড়ির যুদ্ধের পর ভারতের বিএসএফের সাবেক মহাপরিচালক প্রকাশ সিং বলেছিলেন, ভারতের পূর্ব সীমান্তে বিএসএফের জন্য সবচেয়ে অগৌরবের দিন হল বড়াইবাড়ি। একটা হামলায় 16 জন একসাথে প্রাণ হারিয়েছেন। এমন ঘটনা কাশ্মীর সীমান্তেও কখনো ঘটেনি। ভারতের নিজের মুখের স্বীকারোক্তি। আর বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমান, তিনি বিবিসিকে বলেছিলেন, সীমান্ত রক্ষার দায়িত্বে ছিলাম, আপোষহীনভাবে সেই দায়িত্ব পালন করেছি, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেছি। সহজ কথা, কিন্তু কতটা বড় সাহসের। সেই রাতে বড়াইবাড়ি বিওপিতে যে 11 জন বিডিআর সদস্য ছিলেন, তারা জানতেন না ইতিহাস তাদের দিকে তাকিয়ে আছে। তারা শুধু জানতেন এটা বাংলাদেশের মাটি, এটা ছেড়ে দেওয়া যাবে না। আর যে গ্রামবাসীরা পালিয়ে গিয়েও ফিরে এসেছিলেন অস্ত্র ছাড়া, শুধু সাহস নিয়ে, তারাও এই বিজয়ের অংশীদার। সাইফুল ইসলাম লাল, রুহুল আমিন, নাম না জানা আরও অনেকে। বাংলাদেশের ইতিহাস তাদের কথা মনে রাখো। বড়াইবাড়ি কুড়িগ্রামের একটা ছোট্ট গ্রাম, মানচিত্রে খুঁজে পেতে বড় কষ্ট হয়। কিন্তু 2001 সালের 18 এপ্রিল এই ছোট্ট গ্রামের মানুষ এবং মাত্র 8 জন বিডিআর সৈনিক ইতিহাস লিখেছিলেন। দেখিয়েছিলেন সংখ্যায় নয়, সাহসে যুদ্ধ জেতা যায়, মাটির প্রতি ভালোবাসায় যুদ্ধ জেতা যায়। বড়াইবাড়ির সেই ধানক্ষেত আজও আছে, যেখানে শত্রুর লাশ পড়েছিল, যেখানে বাংলাদেশ জিতেছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন
আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।